নমস্কার বন্ধুরা, অডিও স্টোরি বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই এক উষ্ণ অভ্যর্থনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা শুরু করতে চলেছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ধারাবাহিক অডিও কাহিনী অপরিতা। এটি এমন এক গল্প যেখানে মিশে আছে আবেগ, ভালোবাসা আর জীবনের কিছু না বলা রহস্য। সম্পর্কের সমীকরণগুলো যখন আচমকা বদলে যায়, তখন মানুষ কিভাবে নিজেকে খুঁজে পায়, সেই লড়াইয়ের গল্পই হল অপরিতা। আজ এই কাহিনীর প্রথম পর্ব। আশা করি এই নতুন যাত্রা আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আজ আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, তবে নিয়মিত এমন সব চমৎকার অডিও স্টোরি শুনতে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অল করে রাখুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক অপরিতা পার্ট 1। ফুলশয্যার ঘরের সব আচার অনুষ্ঠান হয়ে যাবার পর সবাই ফুলশয্যার ঘর থেকে চলে গেল। শ্রী আর কৃষ কিছুটা দূরে চুপচাপ দাঁড়িয়েছিল। ঘরের পরিবেশটা বেশ গুমোট লাগছিল দুজনেরই। মোমের নরম স্নিগ্ধ আলো ভালো লাগার পরিবর্তে অসহ্য লাগছিল কৃষের চোখে। তার সাথে ফুলের সজ্জাকে কণ্টক সজ্জানায় লাগছিল। ফটাফট পাঞ্জাবের ওপরের দিকের দুটো বোতাম খুলে কৃষ একটু গলা ছেড়ে স্ত্রীর উদ্দেশ্যে বলে, তুমি শুয়ে পড়ো, আমি বাইরে যাচ্ছি। কতদিন ঘরের বাইরে থাকবেন? সাথে সাথেই স্ত্রী উত্তর দেয়। কৃষের ভীষণ বিরক্ত লাগে, কিন্তু নিজের রাগটাকে চেপে রেখে বলে, বেশি কথা না বলে শুয়ে পড়ো। বাইরে বড়রা আছে, এভাবে আপনাকে আজকের দিনে বাইরে দেখলে ওদের খারাপ লাগবে। মনে মনে ওরা কষ্ট পাবে যে তাদের সিদ্ধান্তের জন্য তাদের ছেলের এই পরিণতি। খুব বেশি না বুঝলেও এটা বুঝি যে আপনি আর চাই করুন, আপনার পরিবারের মানুষগুলোকে কষ্ট দিতে চান না। স্ত্রীর মুখে এইসব কথা শুনে কৃষ ঠিক হজম করতে পারে না, কারণ ছোটবেলা থেকেই কারো কথা শোনার অভ্যাস তার নেই। উল্টে কথা শোনাতে সে দক্ষ। কিন্তু কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, তাই ঘরের দরজাটা বন্ধ করে কৃষ এগিয়ে যায় স্ত্রীর কাছে। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়বো। আশ্রয় তাকে মালিকের বিছানায় শোয়। স্ত্রী অভিব্যক্তিহীন মুখে বলল, তাদের স্থান তো সবসময় মালিকের পায়ের কাছে, মানে মেঝে। আপনি আমাকে আপনার ঘরে থাকতে দিয়েছেন, কোনো অভিযোগ না করে আমি বিয়ে করেছেন। আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও চুপচাপ সব নিয়মও পালন করেছেন। আমার আর কিছু লাগবে না, আমি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। আপনি পোশাক বদলে শুয়ে পড়ুন, আমি সোফায় শুয়ে পড়ব। কৃষ এই কথার কোনো উত্তর দেয় না। গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এটা আলতোভাবে খুলতেই রজনীগন্ধা আর সুগন্ধি মোমের মিষ্টি গন্ধ নাকে এসে ধাক্কা দেয় কৃষে। চোখ বুজে সেই ঘ্রাণ অনুভব করে পর মুহূর্তে সেই আবেশ কাটাতে দেখে ফুল দিয়ে সাজানো সুসজ্জিত ফুলসজ্জার খাটের ঠিক মাঝে গুটিসুটি মেরে বসে আছে তার সদ্য বিবাহিতা শ্রীনিকা। এখনো সন্ধ্যার রিসেপশনের অনুষ্ঠানের সাজে সজ্জিত সে। তার পরনে আটপৌড়ে করে পরা লাল পাড় সাদা রঙের ওপর সুতোর কাজ করা বেনারসি শাড়ি, গা ভর্তি সাবেকি গয়না, কপালের মাঝে লাল টিপ, তার দুপাশে চন্দন দিয়ে কলকা করা, সিঁথি ভর্তি টকটকে লাল সিঁদুর, আর হাঁটু দুটো চড়ো করে রাখার জন্য শাড়ির ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে আলতা পরা শুভ্র পায়ের পাতা। ছোট্ট মুখমণ্ডলের টানা টানা কাজলা চোখ, ঠিক যেন একটা জ্যান্ত লক্ষ্মী প্রতিমা বসে আছে বিছানার মাঝে। তারই সাথে খোঁপায় শ্বেত শুভ্র জুঁইয়ের মালা, গলায় আর হাতে রজনীগন্ধার মালা জড়ানো, যা ওর এই সৌন্দর্যে এক অন্যরকম মাধুর্য যোগ করেছে। ফুলগুলোর মিষ্টি সুবাস ঘরটাতে এক অন্যরকম আমেজ এনেছে। এটা হয়তো কিছুক্ষণ আগেই তার বাড়ির কোনো সদস্যই পড়িয়ে গেছে ফুলশয্যার নিয়মার্থে। কৃষাণুর ভালোবাসার আশায় শ্রীনিকা একটু চঞ্চল হয়ে ওঠে। দুই হাঁটুর মাঝে রাখা মুখটা একবার তুলে তার দিকে ভয় আর সংকোচ নিয়ে চেয়ে থাকে। কৃষাণু চোখ সরিয়ে কোনো কথা না বলে সামনে কয়েক কদম এগিয়ে মেহগনি কাঠের তৈরি একটা পুরনো আমলের কাঠের আলমারির সামনে দাঁড়ায়। চাবি ঘুরিয়ে সশব্দে আলমারির পাল্লা খুলে ভিতরে কিছু খুঁজতে থাকে। শ্রীনিকা সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে জিজ্ঞাসা করে, কিছু খুঁজছেন? কৃষ কোনো উত্তর দেয় না। হঠাৎ কৃষাণু একটা কাগজ বের করে সামনে ঘুরতেই ও চোখটা নামিয়ে নেয়, আর ঠিক আগের মতোই চুপ করে বসে থাকে। কৃষ্ণ আস্তে আস্তে খাটের সামনে মাঝ বরাবর দাঁড়িয়ে ঠিক শ্রীনিকার সামনে কাগজটা রেখে বলে, পেপারটা ভালো করে পড়ে নিচে তোমার সইটা করে দাও। শ্রীনিকা ব্যাপারটা কিছুতেই বুঝতে পারে না, শুধু ভীতু চোখে একবার কৃষ্ণের মুখের দিকে তাকায়, সাথে সাথে মুখ নিচু করে পেপারটা দেখে। ঠকঠক করে কাঁপতে থাকা হাতে এক আকাশ আশঙ্কা আর কয়েকশো প্রশ্নের পাহাড় নিয়ে পেপারটা হাতে তুলতেই দেখে মোটামুটি ইংরেজি হরফে লেখা ম্যারেজ কন্ট্রাক্ট পেপার। সাথে সাথে অবাক বিস্ময় বিস্ফারিত চোখে কৃষের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরকম কোনো কন্ট্রাক্টের কথা সে তো কখনো শোনেনি। কৃষ স্ত্রীর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলে, এটা তোমার আর আমার বিয়ের কন্ট্রাক্ট পেপার। শুধু আগামী 1 বছর তুমি আমি এই বাড়িতে একই ছাদের নিচে থাকবো এবং স্বামী স্ত্রী হওয়ার নাটক করব। মনে রেখো, শুধু 1 বছরই, আর একটা দিনও বেশি নয়, কারণ তোমাকে আমি কখনোই
নিজের স্ত্রী বলে মানতে পারবো না। শ্রীনিকা এসব শুনে কি করবে বুঝে উঠতে পারে না। সে নির্বাক চোখে তাকিয়ে থাকে কৃষের দিকে। কৃষ কিছুটা থেমে স্ত্রীর মুখের দিকে দেখে বুঝে নিতে চেষ্টা করে সে কি ভাবছে। গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। কিন্তু কিছু বুঝে উঠতে না পেরে আরো বলে, তুমি এই বাড়ির বউ হয়ে গেলেও কৃষাণু বোসের মনে তুমি কোনোদিন জায়গা নিতে পারবে না। শুধু তাই নয়, কৃষাণু বোসের থেকে স্ত্রীর মর্যাদাও তুমি কখনোই পাবে না। তুমি এ বাড়ির আশ্রিতা ছিলে, আশ্রিতা আছো, আর আশ্রিতাই থাকবে। শীতিতে সিঁদুর পড়লেই আর নামের পাশে বোস পদবি পেলেই কেউ সম্পূর্ণরূপে বউ হয়ে যায় না। কারো সহধর্মিণী হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, তারও আগে লাগে অনুমতি। আর এই দুটোর কোনোটাই তোমার নেই। না তোমার আমার সহধর্মিণী হওয়ার যোগ্যতা আছে, আর না তুমি আমার জীবনের সাথে নিজের জীবন বাঁধার আগে আমার অনুমতি নিয়েছো। সহধর্মিণী কথাটার মানে বোঝো তুমি? আপনি এরকম করছেন কেন? শ্রীনিকা অসহায়ের মতো শুধু দাঁড়িয়ে থাকে, তারপর বলে, একটু শান্ত হন, বাড়ির লোকেরা শুনতে পাবে যে। তুমি যদি ভেবে থাকো অন্যের জায়গা দখল করলেই তুমি সব পেয়ে যাবে, সেটা কিন্তু হবে না। কৃষ স্ত্রীর কথা বিশেষ পাত্তা না দিয়ে আরো বলে চলে, তুমি সম্পূর্ণ ভুল ভেবেছ। কারণ এই কৃষাণু বোস একজনকেই ভালোবেসেছে, এখনো বাসে আর ভবিষ্যতেও বাসবে, আর সে হলো ইরা। ইরা ছাড়া আর কোনো মেয়ের স্থান কৃষাণু বোসের জীবনে নেই। তাই আর কোনো প্রশ্ন না করে পেপারটা ভালো করে পড়ে সাইনটা করে দাও। মনে রেখো, জাস্ট 1 বছর মানে 365 দিনের একদিনও বেশি নয়। স্ত্রী আর কোনো প্রশ্ন করে না। নিরুত্তাপ গলায় শুধু কৃষের উদ্দেশ্যে বলে, পেনটা দিন। কৃষ আশা করেছিল স্ত্রী নিশ্চয়ই কিছু বলবে বা কান্নাকাটি করবে। সেই রকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল কৃষ। কিন্তু স্ত্রীর এই নিরুত্তাপ কথায় কৃষ একটু চমকে যায় আর অস্ফুটে বলে, পেনটা দিন। ধীর স্বরে অভিব্যক্তিহীন মুখে স্ত্রী আবার বলে, সইটা করতে হবে তো। কৃষ পেনটা এগিয়ে দিতে স্ত্রী পেপারটা না পড়ে টিক দেওয়া জায়গাগুলোতে এক নিঃশ্বাসে সাইন করতে থাকে। সব জায়গায় সই হয়ে গেলে পেপারটা কৃষের দিকে এগিয়ে দেয়। কৃষ অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল। ব্যাপারটা এত তাড়াতাড়ি কোনো ঝামেলা ছাড়াই মিটে যাবে এইরকম আশা করেনি কৃষ। পেপারটা হাতে নিয়ে একটু বিস্ময়ের সাথেই বলে, একবার পড়ে দেখলে না পেপারটা? স্ত্রী আলতো করে হেসে উত্তর দেয়, এইটুকু বিশ্বাস আপনার উপর আমার আছে। আর চাই করুন, আপনি আমার ক্ষতি করবেন না। আপনার যোগ্য না হতে পারি, কিন্তু আপনাকে অসম্মান তো করি না। আপনার পরিবার আমার খারাপ সময় আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে আশ্রয় দিয়েছে। আপনি সেই পরিবারের সন্তান। আমি বিশ্বাস করি না যে আপনি এমন কিছু করবেন যাতে আমি বিপদে পড়ব। কিন্তু যদি সত্যি এতে অন্য কিছু লেখা থাকে? কি বার থাকতে পারে? যা লেখা আছে বলে জানি সেটাও তো আমার পক্ষে সুখকর কিছু নয়। আর আমার হারাবার মতো অন্য কি আছে? তবুও পড়ে দেখা উচিত ছিল তোমার। উচিত অনুচিতের প্রশ্নটা আপনার না তোলাই ভালো হবে। আর আমার ক্ষতি হলে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো সাহস আর শক্তি দুটোই আমার আছে বলে আমি মনে করি। বাকি লড়াইটা আমি লড়ে নিতে পারবো, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। কৃষ এই উত্তরে হতবাক হয়ে যায়। সে কখনোই আশা করেনি শ্রীনিকার মুখ থেকে এমন কথা শুনবে। স্ত্রীকে সে বরাবরই শান্তশিষ্টই দেখে এসেছে। সেই শান্ত, সহজ, সরল স্ত্রীর কাছে এইরকম দৃঢ় উত্তর আশা করেনি কৃষ। গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন। কৃষ এবার জবাবে কিছু বলে উঠতে পারে না। স্ত্রী তখন বলে, একটা শুধু কথা রাখবেন। বলো। এসব কথা আপনার পরিবারের কেউ জানে? না, জানে না। দয়া করে জানাবেন না। সইমা জানতে পারলে খুব কষ্ট পাবে। সইমা অনেক আশা করে আমাদের বিয়েটা দিয়েছেন, তো তাই আর কি। সে নিয়ে তোমায় ভাবতে হবে না, এটুকু কমন সেন্স আমার আছে। আমার বলা নিয়ে চিন্তা না করে তুমি তোমার কথা ভাবো। নিজে আবার কান্নাকাটি করে জানিয়ে দিও না যেন। তোমাদের মেয়েদের স্বভাব তো। কৃষের মা, কাকিমা, পিসি, বোন, দিদিরা হৈ হৈ করে ঘরে এসে হাজির হয়। কৃষ আর শ্রী দুজনেই চমকে ওঠে। তারা বুঝতে পারে না ওরা তাদের কথা কিছু শুনেছে কিনা। কৃষ পেপারগুলো কোনো রকমে ব্লেজারের ভিতর ঢুকিয়ে রাখে। ওরা ওই ঘরে কৃষকে দেখে অবাক হয়ে যায়। ওর বোন কিয়ারা সামনে এগিয়ে এসে একটা ফাজিল হাসি ঠোঁটে রেখে বলে, বাবা, দাদা ভাই, তোর তো দেখছি তর্স হয়েছে না রে। আমরা কেউ আসার আগেই তুই একা একা চলে এসেছিস করে। বুঝেছি বুঝেছি, বউকে না দেখতে পেরে অস্থির হয়ে উঠেছিস এইটুকু সময়, কি তাই তো? কিয়ারা, নিজের বয়সটা আর আমার বয়সটা বলে যাস না। কিয়ারের মুখে এই ঠাট্টা হাসি এসব দেখে কৃষের মাথাটা চট করে গরম হয়ে যায়। ওর দিকে রাগি চোখে তাকায় আর বলে, তুই আমার থেকে অনেক ছোট, তাই দাদার সঙ্গে কি ধরনের ইয়ার কি করা উচিত আর কোনটা অনুচিত সেটা তোর মাথায় রাখা দরকার। এই তোর সহবত জ্ঞান, এই শিক্ষা পেয়েছিস আমাদের থেকে। দুদিন পর কলেজে যাবি, আশা করি কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় বা কথা বলতে হয় সেটা এখন শেখাতে বসতে হবে না তোকে। এবার নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, এই তোমাদের আশকারাতে এরা এমন বিগড়ে যাচ্ছে। সরি দাদা ভাই। ওর কথাতে কিয়ারের হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। সাথে সাথে মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলে, আমার ভুল হয়ে গেছে।
এরকম আর কোনোদিন করবো না। আমি বুঝতে পারিনি তুই এরকম রিঅ্যাক্ট করবি। আই এম সো সরি। কথাটা যেন মাথায় থাকে। আর একটা কথা, এটা আমার ঘর, তাই কখন আসবো না সে ব্যাপারে আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে চাই না, আর ভবিষ্যতেও দেব না। মাইন্ড ইট। আর পরে কখনো এমন ইয়াকি মারলে ছোট বোন বলে রেয়াত করব না। এই ক্রিস, ক্রিস বেরিয়ে যেতে যাচ্ছিল, অমনি ওর মা ওকে বাধা দিল। তুই এত রাগ করছিস কেন বাবা? ছোট বোন আর কি করেছে? এতে এত সিরিয়াস হওয়ার কি আছে বলতো? তুই তো এরকম ছিলি না। ভাই বোনের মধ্যে এরকম খুনসুটি আর কি তো চলতেই থাকবে। সেগুলো এভাবে সিরিয়াসলি কেউ নেয় বাবা? সম্পর্কের মধ্যে অত বয়স দেখলে তো চলি না। এবার বোনের দিকে তাকিয়ে দেখ, কেমন কাঁদছে তোর বোনটা। নিজের ছোট বোনকে তুই কাঁদালি এভাবে? সারাদিন আনন্দের পর দিনের শেষে মেয়েটার মন খারাপ করিয়ে দিল। ক্রিস কিয়ারার দিকে তাকাতে দেখে ওর চোখে জল। তবু ক্রিসের যেন কিছু যায় আসে না। কৃষ নিজের রণমূর্তি ধারণ করেই থাকে আর বলে, তোমাদের রাশকারাতেই তো গোল্লায় যাচ্ছে, তোমরাই সামলাও ওকে। এখনই হাল ধরো, না হলে না ওরে অনেক ঝক্কি আছে, সামলাতে পারবে না। কৃষের এরকম আচরণের কারণ কেউ বুঝতে পারে না। স্ত্রীরও ভয় করতে থাকে কৃষের এরকম আচরণে। সে ভাবতে থাকে এই মানুষটার সাথে সে কিভাবে থাকবে। একটা বছর তো কম কথা নয়। পরিবেশটা ঠিক করতে কৃষের কাকিমা এবার কথা বলে। আরে দিদি ভাই, এসব কথা এখন না কত, যেটা করতে এসেছি সেটা করো আগে। এই ক্রিস, ভিতরে চল, কিছু নিয়ম কানুন আছে, সেগুলো করেই আমরা চলে যাবো, বুঝেছিস? অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি চল তো। সেই কদিন থেকে পরিশ্রম চলছে বাবা, একটু তো বিশ্রাম দরকার। এখনো নিয়ম কেন? কৃষ এবার আরো বিরক্ত হয়, মেজাজ দেখিয়ে বলে, কাকিমা, আমি না পারছি না। জাস্ট সেই বিয়ের আগের দিন থেকে শুরু হয়েছে, একটার পর একটা নিয়ম কানুন চলেই যাচ্ছে। কখন এসব শেষ হবে বলতে পারো? নলিনী মুখে মুচকি হাসি নিয়ে বলে, এই তো, এটা হলেই তো আপাতত শেষ, তাই তো দিদি ভাই? আর একটু একটু কষ্ট করে নে, আবার তারপর সেই 8 দিনে অল্প কটা নিয়ম আছে, এই যা। কৃষের হাত ধরে ওর কাকিমা ভিতরে নিয়ে যায়। তারপর স্ত্রীর উদ্দেশ্যে বলে, এই মেয়ে, তোকে আবার আসার জন্য চিঠি দিতে হবে নাকি? নতুন বউ হয়ে তাড়াতাড়ি আয় মা আমার, অনেক রাত হলো, এবার আমরা আবার কখন ঘুমো বলতো? স্ত্রী ভিড় পায়ে বিছানা ছেড়ে নেমে গিয়ে এগিয়ে যায়। মৃণালিনী, নলিনী ওকে নিয়মগুলো সব বুঝিয়ে দিতে থাকে। স্ত্রী কৃষের পা ধুয়ে তার এক ঢাল ঢেউ খেলানো চুল দিয়ে ওর পা মুছিয়ে দেবে। এই হলো নিয়ম। আজকের মতো এখানেই শেষ হলো অপরিতার এই বিশেষ পর্ব। কেমন লাগলো আজকের কাহিনী? আমাদের গল্পের চরিত্রগুলোর অনুভূতি কি আপনাদের হৃদয় স্পর্শ করতে পেরেছে? স্ক্রিপ্ট থেকে শুরু করে আবহ সঙ্গীত, আমাদের প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার সার্থকতা নির্ভর করে আপনাদের ভালো লাগার ওপর। তাই আপনার মূল্যবান মতামত এবং প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। আপনাদের প্রতিটি গঠনমূলক সমালোচনা আমাদের আরও নিখুঁত কাজ করার অনুপ্রেরণা দেয়। যদি আজকের এই অডিও স্টোরিটি আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের পরিশ্রমকে সার্থক করুন এবং প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করে আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারকে আরও বড় করতে সাহায্য করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত এই ধরনের প্রফেশনাল অডিও ড্রামা শুনতে ভালোবাসেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অল করে রাখুন, যাতে পরবর্তী কোনো পর্ব আপনার মিস না হয়। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই গল্পের নতুন কোনো মোড় নিয়ে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হারিয়ে যান অডিও গল্পের মায়াবী জগতে। ধন্যবাদ।